ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম। আশ্চর্য, লোকে কত গুজবই না রটাতে পারে। যদিও আমি শুধু ওদের পিঠে দিয়ে দেখতে পাচ্ছি, তবুও চিনতে ভুল করেছি এ তো হতেই পারে না। ওদের সঙ্গে 4-5টা বছর একই বাড়িতে বাস করেছি। সেটা বোধহয় বছর 10 আগেকার কথা, না ওরই কাছাকাছি হবে। নতুন বিয়ে হয়ে আসা আনাড়ি এই দম্পতিটি আমাদেরই নিচের তলার দুখানা ঘরের রাজ্যে ওরা সংসার পেতেছিল। ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারের নয়, ওদেরই দরকারি। আমার ভাইপো ঝিনুর সাথে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিচতলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনিই পড়ে থাকে, খুব একটা ব্যবহারে লাগে না। এসে ধরে পড়ল ছেলেটি, দিতেই হবে। ঘরণী জুটেছে কিন্তু ঘর জোটেনি। প্রায় একটা বেসামাল অবস্থায় দিন কাটাচ্ছে ওরা। প্রেম ঘটিত বিয়ে আর কি। আর সেই বিয়ের ভাগ্যে প্রায়শই যা হয় আমাদের সমাজে, একুলে ওকুলে কোনো কুলেই তেমন সমাদার সম্ভ্রমের ঠাঁই জোটেনি। অতএব মান বাঁচাতে ঘর করবার জন্য ঘর খুঁজে বেড়ানো। ঘর দুটো দক্ষিণ চাপা হোক হোক, তাই যথেষ্ট। ওদের কাছে আপাতত ওই স্বর্গ। দক্ষিণা হাওয়া তো তাদের নিজেদের মধ্যেই প্রচুর রয়েছে। তবে অনুভা ওই নিচতলাটায় খুব কমই থাকতো। যতক্ষণ অমলেশ বাড়িতে থাকতো শুধু ততক্ষণই। তারপরের সময়টা দোতলায় পালিয়ে আসতো। হয়তো সংসারের কোনো কাজ হাতে নিয়েই আসতো, যেমন সেলাই করা নিয়ে, বোনা নিয়ে, কোটবার জন্য কুটনো নিয়ে, কাঁকড় বাছতে চাল নিয়ে। এসে বলতো একা একা প্রচুর ভয় করে, তো সেই জন্যই। আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো সংসারটা ওকে টানে। সুন্দরভাবে থাকবার ইচ্ছেটা ওর প্রবল। সেটা খুব স্বাভাবিক, কারণ অনুপা বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে। কথায় কথায় প্রায় ওর মুখে এই কথা সে কথা এসে পড়তো। বাবার ঘর সাজানো ভীষণ বাতি, ওই নিয়ে তো মার সঙ্গে লাটালাটি। মা সব সময় বলবে এত কি দরকার, এই তো বেশ সোফা সেটটি ছিল, আবার সেসব বদলে নতুন কেন? গৃহস্থ ঘরে ডানলোপের গদির কি দরকার? দরজা জানলায় এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি স্বর্গলাভটা হবে শুনি তোমার? ও টাকা জমিয়ে রাখলে তো মেয়ের বিয়েতে কাজে লাগতো। ফিকে ফিকে করে হাসতো অনুভা, আর এইগুলো বলতে থাকতো। কখনো বলতো, বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছো? দেখো না কি ঘটাটি করে বিয়েটি দেব। অনুর বিয়েতে এমন ফার্নিচার দেব জামাই বেটার তাক লেগে যাবে। ওই রকমই কথা বাবার। তারপর আবার একটু হেসে উঠতো। তা এমন বিয়ে ঘটলো মেয়ের, বাবার কাছ থেকে লবডঙ্কা। এ হাসিটা যেন ঠিক জোর করে চেষ্টা করে হাসা। আমি বলতাম, তা হোক গে, তোমার নিজেরই তো সব হবে। বাবার জামাই করবে সব কিছু, বাড়ি গাড়ি দামি ফার্নিচার। তাতে কিন্তু অনুভা অবিশ্বাসের হাসিও হাসতো না, হতাশার কথাও বলতো না। বরং সোহেদ শাহের সাথে বলতো, আমিও তো তাই বলি ওকে, না হবার কি আছে বলুন তো? মানুষই তো করে এসব। আমার বাবা, সে তো একবারে সেলফ মেড ম্যান। বাবার তো কিছুই ছিল না, ও কেবল এইসব হেসে হেসে উড়িয়ে দেয়। আমি কিন্তু বিশ্বাস রাখি। তাছাড়া আমি নিজেও তো কিছু করব। বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠেনি আমার, তাতে কি? কত রকমের চাকরি আছে এই জগতে। মেয়েদের জন্য আজকাল অনেক কিছুর দরজাই খোলা আছে। অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলেও যায়নি, আর খোলার কথা বললে একটা ঘুরঘুলি বলা যায়। পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকার চাকরি জুটিয়েছিল একটা, যার মাইনে অঙ্কটা মুখে বলতে খুব বাধে। অনুভা কিন্তু খুব খুশি। তবুও তো কিছু বাড়তি আসছে সংসারে। সেই বাড়তিটুকুর খেয়া নৌকায় সে তার ইচ্ছের সমুদ্রে পাড়ি দেওয়ার সাধনা চালিয়ে যেত। অনুভার সাধনায় তাদের সেই দক্ষিণা চাপা ছোট ঘর দুখানি দিব্যরূপ ধারণা করেছিল। প্রথমেই একখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা।
তারপর সেই পাখার পিছন যেন পাখনা মেলে উড়ে উড়ে সে এসে পড়ছিল হালকা বেতের চেয়ার টেবিল, সুন্দর ছাপের ছিটের পর্দা, রং লাগিয়ে ভব্যসভ্য করা প্যাকিং কাঠের জাল আলমারি, বইয়ের র্যাক, ছোট টুকটাক শৌখিন জিনিসপত্র। অনুবার হাতের গুণ এমনই ছিল, তাতে সামান্য উপকরণেই ঘরের চেহারা একদম মনোরম হয়ে উঠেছিল। মনে আছে, একদিন আমি হেসে বলেছিলাম, তোমাদের এই সংসারের একটা নামকরণ করে ফেলো, বুঝলে? অনুভা মহাৎসাহে বলে ওঠে, বেশ, আপনি একটা নাম বলে দিন না। বললাম, ধরো শুকনির, কিংবা ভালোবাসার ঘর। শেষেরটাই বেশ সুন্দর, অনুভা বলে উঠেছিল। অমলেশ হেসে বলল, ঠিক আছে, কালই তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিয়ে দিই। নামটা লিখিয়ে এনে দরজার মাথায় ঝুলিয়ে দেব। কেমন হবে বলুন তো? অনুভা একটু রাগ দেখিয়ে বলেছিল, সাইনবোর্ড? এ কি দোকান নাকি? নেম প্লেট বলবে তো। ওই হলো বলে অমলেশ হো হো করে হেসে উঠল। অমলেশের হাসিটা ভারী সুন্দর। কদিন পরেই একদিন সেমনি হাসির সঙ্গে বলল, না, নেম প্লেটটার নাম বদল করতে হবে দেখছি। অনুভা ঝলসে উঠে বলল, হলো কই, তার আবার বদল? আহা, একবার সঠিক নামটা রাখাই তো ভালো। আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর। তার মানে? অনুভার চোখ গোল গোল করে বলল, মানে খুব সোজা। এ ঘরের চাহিদা তো পুরোতেই দেখছি না, একটা মিটলে আরেকটা কিছুর বায়না। অতএব বেশ, চাহিদাটা অবশ্যই ঘরের জন্য, কিন্তু আসামি তো ঘরও নেই। কাজেই অনুভা রেগে রসাতল করে, বলে, সাজিয়ে গুজিয়ে থাকতে ইচ্ছে করে না বুঝি তোমার? আশ্চর্য। অমলেশ বলে, ইচ্ছে কেন করবে না, কিন্তু কোথাও তো থামতে হবে। এই তো বেশ সাজানো গোছানো হয়েছে, আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায়না। অনুভার যুক্তি, সেই তো একটা লড়বড়ে শব্দ ঘ্যান ঘেনে পাখার জন্য মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে, অথচ গোড়ায় একটু খরচ করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যেত। যুক্তিটা অবশ্য ফেলনা নয়, কিন্তু অমলেশ বলে, অবিরত যদি চাহিদার তালিকা বাড়তে থাকে তাহলে তুমি আর তার পিছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো, তাহলে শুকনিটা হলো কখন বলো? তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র। আমার ওতেই সুখ বলে শেষ রায় দেয় অনুভা। অতএব মাস পড়লেই দেখা যায় মাসকাবারি বাজারের সাথে সাথে অনুভা অমলেশের ঘরের জন্য কিছু একটা কিনে এনে হাজির করেছে। আর দেখা যেত উৎসাহটা অমলেশেরই বেশি। তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস, কথা কাটাকাটিটা আহ্লাদের বিকাশ। ওদের ঘিরে সর্বদাই যেন একটু সুখ আর আহ্লাদের পরিমণ্ডল থাকে। নিচের তলার ওই তুচ্ছ ঘর দুটিকে স্বর্গতুল্য করেই যাপন করছিল ওরা 4-5টা বছর। তারপর অমলেশের চাকরিতে যখন প্রমোশন হলো আর অনুভা নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুলল, তখন ওরা দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল। কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা উঠিয়ে দেয়নি। যখন তখন বেড়াতে আসতো সময় পেলে, হাসি গল্পে খানিকটা সময় বেশ হালকা করে দিয়ে যেত। আমিও গিয়েছি মাঝে মাঝে, দেখেছি আরও কত কী করছে অনুভা। ওদের ফ্রিজ হয়েছে, গোদরেজের আলমারি হয়েছে, জোড়া খাটও হয়েছে, গ্যাসের স্টোভ, প্রেশার কুকার। অমরেশ বলতো, অনু ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে, বুঝলেন? ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার প্রায় সবই আমায় দিয়ে চলেছে। অনুভা বলতো, আহারে, আমি যেন সব নিজের টাকা থেকেই করছি, দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে তো করছি বলো। আমি বলতাম, সেটাও তো তোমারই দেওয়া। গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট? অনুভা হাসতো, সাফল্যের হাসি। মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করাই যেতে পারে শুকনির।
কিন্তু অনুভার ওই সাফল্য আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা, আরেকটি শূন্যতা জন্ম নিয়েছিল, সেটাও টের পাচ্ছিলাম। এতদিন বিয়ে হয়েছে অনুভার, কিন্তু সে মা হয়নি। হঠাৎ একদিন বলে বসল, এত সব করে আর কী বা লাভ হলো, কোনো মানে হয় না। আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় জিজ্ঞাসা করেছিলাম, কেন, আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরের? অমলের স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল, এখন চাহিদা দোলনা খাটের আর পেরাম্বো লেটারে। অনুভা রাগ করে ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হয়েছিল রাজস্থানে। নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি, সম্প্রতি আবার ফিরেছি। ফিরে এসেই চেনা জানা জগতের সবাইয়ের খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে। অনুভা অমলেশের খবর জিজ্ঞেস করতে এই পাজিটা বলে কি না, ওদের কথা জিজ্ঞেস করো না, নাম করতে ইচ্ছে করে না ওদের। সে কি রে, কেন? ওরা ডিভোর্স করেছে, আর কিছু শুনতে যেও না, চরম কেলেঙ্কারির কথা সব। বিশ্বাস করতে সময় লেগেছিল, কিন্তু বিনু খামোখা কেন বাজে কথা বলতে যাবে ওদের নামে, এই ভেবেই শেষ অবধি বিশ্বাস করতে বাধ্য হলাম। ভাবলাম জগতে কি না কি ঘটতে পারে, কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছে বিনু। হয়তো নিজেই যোগাযোগ আর রাখতে পারে না, কোথাকার কোন শোনা কথায় উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়েছে। এই তো ওদের পাশাপাশি বসে সিনেমা দেখে নিঃশ্বাস ফেললাম। বাবা, বাঁচলাম যেন। আমি পিছনে বসে আছি, ওরা সামনে। অন্ধকারের সুযোগে অমলেশের কোলের ওপর অনুভার হাতখানি। মনে মনে হাসলাম, এক্ষুনি সাড়া দিয়ে ওদের রসভঙ্গ করতে চাই না বাবা। তাছাড়া সাড়া দেওয়া মানেই তো অন্তত 2-4টে কথা কওয়া তো বটেই। ততক্ষণে পাশাপাশি যারা সিনেমা দেখতে এসেছে তারা বিরক্তি ভরে বলবে, সিনেমা হলটা কথা বলার জায়গা নয়। তো এইটা বোঝাতেই 100টা কথা আবার শুনতে হবে। কি দরকার বাবা, ছবি শেষ হওয়া পর্যন্ত একটু চুপচাপ থাকাই ভালো। হল থেকে বেরিয়ে না হয় কথা বলা যাবে। যথা সময় ছবি শেষ হলো, জনগণমনও সমাধা হলো। হল থেকে বেরোবার সময় ঠিক নজর রেখেছি, সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম, অনুভা। অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল। আবার ডাকলাম। হঠাৎ দেখি অনুভার কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। ব্যাপার কি? অনুভা কি বুঝতে পারেনি ডাকটা পিছন থেকে আসছে? সামনের দিক ভেবে সামনেই তো চলে যাচ্ছে। অগত্যা আমাকে আরও দ্রুত এগোতে হলো এবং ধরেও ফেললাম তাড়াতাড়ি এসে। হেসে বললাম, ডাকটা কোন দিক থেকে এসেছে বুঝতে পারোনি বুঝি? অনুভার মুখে আমার হাসির কোনো প্রতিবিম্ব দেখতে পেলাম না। একটু ফিকে হাসি হেসে বলল, বুঝতে পেরেছিলাম। অনুভার মুখটা শুকনো, রংটা মলিন, চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ। কোনো শোকের ব্যাপার ট্যাপার নয় তো? বেচারির কি মা বাবা? বললাম, কোথায় আছো এখন? সেই ফ্ল্যাটটাতেই, না আবার বাসা বদল করেছো? অনুভা একটু ইতস্তত করে বলল, না সেখানেই আছি। তবে চলো পৌঁছে দিই, এসো, উঠে এসো আমার গাড়িতে। যেতে যেতে বেশ অনেক গল্প হবে। কতদিন পরে কলকাতায় ফিরলাম। কই অমলেশ কই? কোন দিক দিয়ে বেরোলো বলো তো? দেখো দেখো, আবার না ট্যাক্সি ধরতে ছোটে। ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম, তাকাচ্ছিলাম এদিক ওদিক। অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে যে চলে গেল। অনুভা কিন্তু নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার গাড়ির কাছে এসে পড়ায় ব্যস্তভাবে বললাম, কোন দিকে গেল বলো তো অমলেশ? আমি তো সেই ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম, কিন্তু অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বলল, ও ওর বাসায় চলে গেছে। আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল। আমার বিনুর কথাটা মনে পড়ে গেল। কিন্তু তাহলে
এই একত্রে সিনেমা দেখা, অন্ধকারের সুযোগে কোলের ওপর হাত রাখা, এটা কি রহস্য? রহস্যটা ভেদ হলো আস্তে আস্তে। অনুভাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটেই এলাম। সেই দক্ষিণ খোলা দোতলা ফ্ল্যাট, সেই খাট, সেই আলমারি, ফ্রিজ, গ্যাস, প্রেসার কুকার, আলগা সেলফ, দুঘরের সংসার। যেখানে যেমন সাজানো ছিল ঠিক সেখানে তেমনটাই রয়েছে, শুধু সব কিছুর উপর ধুলো, শুধু পর্দা, কুশান, বেড কভার ময়লা। শুধু সংসারে দুজনের মধ্যে মাত্র একজন রয়েছে। হ্যাঁ, বেনুদার কথাই ঠিক, বলল অনুভা। আমরা আর এক নেই। রুদ্ধশ্বাসে বললাম, কিন্তু এটা কি করে সম্ভব হলো অনুভা? অনুভা আস্তে আস্তে বলল, আমিও এখন তাই ভাবি কী করে সম্ভব হলো, অথচ হয়েও গেল। কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে। কারণ ছিল না, কারণ সৃষ্টি করা হলো। অনুভা কেমন যেন একরকম হেসে বলল, আইনও আছে যেমন, তেমন আইনের ফাঁকও আছে। ইচ্ছা করে চেষ্টাও করে দোষী সাজলো, অথচ। অনুভা মাথা হেঁট করে বলল, সব দোষ আমারই। হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো। আমিও চুপ, অনুভাও চুপ করে রইল। কিছুক্ষণ পরে অনুভাই আবার নিজে কথা বলল, ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম। দেখলাম কথাটা হেসে ওড়াবার নয়, নিজের জীবনেই দেখলাম ভূতেই পেয়েছিল আমায়। এখন ভাবি কি নির্লজ্জতাটাই না করেছি, অথচ তখন মনে হয়েছিল বাচ্চাহীন সংসার একেবারেই অর্থহীন। আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই বোধহয় দায়ী। ওর সব ত্রুটির জন্য আমার জীবনে সম্পূর্ণতা এলো না। অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যেই নিজেকে একবারে সমর্পণ করে বসলাম। আর কি যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসলো আমায়, উঠতে বসতে অভিযোগ অসন্তোষ শুরু করে দিলাম। তারপর অনুভব ম্লান হাসির সাথে বলল, আপনি হয়তো আমাকে খুবই নির্লজ্জ ভাবছেন, আর সত্যিই তো তাই। নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছুটাছুটি করি। ও কেবলই বলেছিল, ঈশ্বর আমাদের যা দেননি তাই নিয়ে এত অশান্তি করো কেন? যা দিয়েছেন সেটাই কি কম? আমাদের দুজনকে তো দুজনকে দিয়েছেন দুজনের জন্য। কিন্তু আমার তখন ওই কথাগুলো খুব একটা ছেঁদো মনে হতো। রাগ করে বলতাম, নিজের ত্রুটি ঈশ্বরের ওপর চাপালে অনেক সুবিধে, তাই না? বেশ, প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি। তোমার তো চাহিদা নেই, আমারই চাহিদা, অতএব জানা দরকার। আমি ওর সিঁদুরবিহীন সিঁথি সম্বলিত হেট করা মাথাটার দিকে তাকিয়ে বললাম, থাক অনুভা, তোমার এসব বলতে কষ্ট হচ্ছে। সিঁদুর পরাটা অনুভার একটা আর্ট ছিল, খুব সরু অথচ অনেকটা টানা, কপালের ওপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত, যেন সিঁথিটাই প্রায় অস্পষ্ট। অনুভব আর কুমারী জীবনে ফিরে গেছে। অনুভা আস্তে আস্তে বলল, প্রকৃত কথাটা কাউকে না বলতে পারাটা আরও কষ্ট। নিজের অপরাধের ভার বইতে হয়। এটুকু বলে একটু থামলো, তারপর আবার বলতে লাগলো, সে যাক, ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তার বলল, ত্রুটি আমারই মধ্যে, মা হওয়ার যোগ্যতা নেই আমার। এই রায় শুনে লজ্জায়, দুঃখে, অপমানে হঠাৎ যেন ক্ষেপে উঠলাম আমি। এতদিন ধরে ওকে যা কিছু বলেছি, যত কিছু অভিযোগ করেছি, তার ধিক্কার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতুড়ি বসাতে লাগলো। সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না, জ্বালায় ছটফটিয়ে বলে বসলাম, ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতে অসুবিধাই বা কী তোমার? ঘুষ দিতে পারলে সবাইকেই কেনা যায়। এটা শুনে হঠাৎ যেন পাথর হয়ে গেল। কত দিন কত নিষ্ঠুর কথা বলেছি, কত রূঢ় ব্যবহার করেছি, এরকম মুখ কোনোদিনও দেখিনি।
অনেকক্ষণ ওইভাবে বসে থেকে অমলেশ সেদিন বলেছিল, বিশ্বাস চলে গেলে কি আর থাকে? তারপর থেকে ও একেবারে আমার সংসব ত্যাগ করল। কোথায় থাকে, কোথায় খায়, মাঝে মাঝে এসে টেবিলের ওপর কিছু টাকা রেখে চলে যায়, কথা বলে না। সেই অপমানের টাকা আমিই বা নেব কেন বলুন? আর নিয়েই বা কী করব? আমি কি রাঁধছি, কি খাচ্ছি? দিনের পর দিন শুধু চা খেয়েই কাটিয়ে দিয়েছি। ভয়ানক একটা অভিমানে আমিও যেন পাথর হয়ে গেছে। না হয় মুখ ফসকে একটা কথা বলেই ফেলেছি, তার কি কোনো ক্ষমা নেই? কিন্তু ক্ষমা তো দূরের কথা, ও অন্য পথ ধরল, অর্থাৎ উচ্ছন্নে যাবার পথ ধরল। আমার সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সাথে এমন বাড়াবাড়ি আর মেলামেশা করতে শুরু করলো যে লোকের কাছে মুখ দেখানো ভার হলো। মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল যে নালিশ করবে। কারণ সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে। হ্যাঁ, এইভাবেই শোধ নিল অমলেশ। নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি। কিন্তু আমি তখন মরিয়া। ও যে এভাবে শোধ নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল। কিন্তু এখন ভাবি, কেনই বা তা ছিল? অমলেশও রক্ত মাংসের মানুষ। ওকে আমি যে অপমান করেছি তার তো পরিমাপ হয় না, কিংবা ওরও তো আর ফেরার পথ ছিল না। তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী, নিজের চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই আমাকে দিয়ে ডিভোর্সের মামলা আনতে বাধ্য করলো, কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে। তারপর আর কি, এই তো দেখছেন সেলাই স্কুলটা ভালোই চলছে, কাজে আমারও চলেই যাচ্ছে। আর অমলেশ? আমি বললাম। অনুভা আস্তে আস্তে বলল, সেই মেয়েটার সাথেই আছে, বড় লোকের একমাত্র মেয়ে। অল্প বয়সে বিধবা হয়েছিল, তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল। এখন তো আবার সধবা হয়েছে, স্বামী পুত্র নিয়ে সুখে আছে। অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলার নিশ্চিন্ততা। কিন্তু অঙ্কটা মিলল কই? এ যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণে যা শুনলাম তার মধ্যে এই দুজনে সিনেমা দেখতে আসে কথাটা আসে কোথা থেকে? সেটা দৈবের ঘটনা নাকি? মানে থেমে থেমে অনুভা যা বলল তার সারমর্ম এটাই। একা বাড়িতে সন্ধ্যাবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝে সিনেমায় চলে আসতো অনুভা। হঠাৎ একদিন দেখতে পেল পাশের সিটের লোকটা অমলেশ। বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা। তারপরে ভাবল, কেন যাব? ওকে তো তাহলে অনেকটা মূল্য দেওয়া হয়। চেপে বসে থাকবো শেষ পর্যন্ত, দেখি ও কী করে। কিছুই করেনি অমলেশ। বুঝতে পেরেছে, এমনও বোঝা যায়নি। শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে করে বলেছিল, কত আজে বাজে লোকই তো পাশে বসে। অনুভা কিছু বলতে পারেনি। ঠিক সেই সময়ে অনুভার গলাটা কেমন যেন বুঝে গিয়েছিল। বাড়ি ফিরে অনুভা ঠিক করলো আর কোনোদিনও সিনেমা যাবে না। কিন্তু কদিন পরেই ডাকের খামে একটা লাইন চিঠির সাথে মেট্রোর টিকিট একখানা, বেশ দামি সিটের। চিঠিটায় লেখা, খুব কি অসম্ভব, ক্ষতি কি? অনুভার সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল, তারপর আগুনের মতো জ্বলে উঠল। ভাবলো টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয়। তারপর চিন্তা করে দেখল ওতে কোনো ফল হবে না। অমলেশ হয়তো ভাববে ডাকের গোলযোগ, ভাববে অনুভার শরীর খারাপ, ওর সামনে গিয়েই ছিঁড়তে হবে। অতএব সেটার জন্য যেতেই হলো। কিন্তু হলের দরজার কাছে অমলেশ অনুভাকে দেখে তার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে চিঠিটা ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে, এটাই মনে করে অনুভার চিঠিটা ছিঁড়তে পারেনি। কোনো কথাবার্তা নেই। তারপর আবার সেই একই পদ্ধতি, চিঠির ভাষাটা শুধু অদল বদল। হয়তো কোনো দিনও ছবিটা শুনেছি অপূর্ব, না দেখাটা লোকসান। হয়তো ছবিটার দুটো কাগজে দুরকম সমালোচনা বেরিয়েছে, আসলে কি দেখা দরকার। হয়তো বা তোমার ফেভারিট নায়িকার ছবি, তাই ফার্স্ট শোতেই ব্যবস্থা।
ক্রমশ এই ব্যাপারটা যেন নেশার মতো দাঁড়িয়ে গেছে। ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে। অনুভার দেখা হয়ে যাচ্ছে সব ছবি, ইংরেজি, বাংলা। তবে অনুভার বাস থেকে খুব দূরের পাড়ায় অথবা গোলমেলে পাড়ায় হলে চিঠিতে থাকে, গড়িয়াহাটের ব্রিজের ডান দিকে অপেক্ষা করো। এই হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত। গড়িয়াহাট ব্রিজটা অনুভাদের বাসার নিতান্তই সামনে। নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় ওই থিয়েটারে চলে যাওয়া হয়। ওই অঞ্চলে চেনা জানা তেমন কেউ নেই বলেই বেশ নিশ্চিন্তে বসে দেখতে পারে। দামি সিটেই বসে। অমলেশ এখন চাকরিতে বেশ অনেক উন্নতি করেছে। প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিয়ে যেত। অনুভাকে এখন প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনো দিনই। এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট্ট গাড়িও পেয়েছে নিজের ব্যবহারের জন্য। অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ওর রীতি। ড্রাইভার নেয়নি, নিজেই চালায়। অতএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে থাকে। কিন্তু আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো, একটু হাসির মতো করে বলল অনুভা, যেন কোনো ছোট ছেলের দুষ্টুমির কথা বললে কৌতুকের ভঙ্গিতে। আমি ওর মুখটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না। ওর ঘাড়টা জানলার দিকে ঘোরানো ছিল। আমি ওর সেই অলংকারবিহীন ঘড়িটার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম, কিন্তু এখন আর এর মূল্যই বা কী, আর মানেই বা কী? অনুভা হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল, মানেও কিছু নেই আর মূল্যও কিছু নেই এখন। মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে, এই আর কি। এখন আমি আর অনুভার মুখটা দেখতে পেলাম না।